আমাদের প্রত্যেকের জীবনের একটা নিজস্ব গল্প আছে। হয়তো সেই গল্পগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে এমন একটা গল্প তৈরি হবে যা অনেকদিন পর্যন্ত মানুষের হৃদয়ে জুড়ে থাকবে। এমনই একটা ঘটেছিল কোরিয়ার এক ছেলের সাথে। সে তার প্রেমের গল্পটাকে ইন্টারনেটে লিখেছিল, আর তার ইন্টারনেটে লেখা সেই গল্পটার উপরেই তৈরি করা হয়েছিল সর্বকালের সেরা এই সিনেমাটি। 2001 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান রোমান্টিক এই মুভিটির IMDb রেটিং রয়েছে 8/10 এবং রটেন টমেটোসে ছবিটি 93% ফ্রেশ। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো বেস্ট অফ কোরিয়ান, আর বেস্ট অফ কোরিয়ানের পক্ষ থেকে আজকের পেশকাশ মাই সিসি গার্লস। একটা পাহাড়ে গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে জিয়ন। আজ থেকে 2 বছর আগে সে তার প্রেমিকা মিলে দুজনের চিঠি এই গাছের নিচে পুঁতে রেখেছিল, আর ঠিক করেছিল 2 বছর পরে অর্থাৎ আজ এই চিঠি দুটো তারা দুজনে মিলে পড়বে। আর জিয়ন অতীতের সেই স্মৃতির কথাগুলোই ভাবতে থাকে। আর এখান থেকেই শুরু হয় গল্পের ফ্ল্যাশব্যাক, যেখানে 2 বছর আগের ঘটনা দেখানো হয়। জিয়ন একজন কলেজ স্টুডেন্ট। সে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করছে। তখনই তার মায়ের কল আসে। তার মা তাকে আন্টির সাথে দেখা করতে বলে, কিন্তু জিয়ন আন্টির সাথে দেখা করতে চায় না, কারণ আন্টি তাকে দেখলেই গাল ধরে টানে, চুমু করে, ছোট বাচ্চাদের মতো আদর করে। তার মা বলে আন্টি 1 বছর আগেই তাদের একমাত্র ছেলেকে হারিয়েছে, আর তার জন্যই আন্টি জিয়নের মধ্যে তার ছেলেকে খুঁজে নেয়। ফেরার সময় প্ল্যাটফর্মে জিয়ন দেখতে পায় একটা মেয়ে রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছে। একটা ট্রেন আসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল, তখনই জিয়ন তাকে সরিয়ে নেয়। আসলে মেয়েটি প্রচুর মদ্যপান করেছে। জিয়ন মনে মনে ভাবে মেয়েটি একদম তার টাইপের, কিন্তু মাতাল মেয়েদের সে একদম পছন্দ করে না। মেয়েটি তার পাশে বসে থাকা একটা বৃদ্ধ লোকের উপর বমি করে দেয়, আর জিয়নকে হানি বলেই ডেকেই সে অজ্ঞান হয়ে যায়। বৃদ্ধটি জিয়নকে বলে, তুমি এখন এই সব কিছুই পরিষ্কার করবে, তুমি তোমার স্ত্রীকে সামলাতে পারো না। জিয়নকে মেয়েটি হানি বলে ডেকেছিল, তাই সবাই তাকে মেয়েটির স্বামী ভেবে নিয়েছিল। জিয়ন বাধ্য হয়েই সে বমিগুলো পরিষ্কার করে, আর মেয়েটিকে পিঠে করেই নিয়ে আসে হোটেলে। সেখানে সে বলে তাদের বিয়ে ঠিক হয়েছে। এই বলে সে একটা রুম ভাড়া নিয়ে রুমে গিয়ে মেয়েটিকে বিছানায় শুইয়ে দেয়। এতটা পথ মেয়েটিকে কাঁধে করে নিয়ে এসে সে ক্লান্ত হয়ে গেছে। এরপর সে বাথরুমে গিয়ে স্নান করতে থাকে, কারণ সে মেয়েটির বমি পরিষ্কার করেছে। তখন ওই মেয়েটির ফোনে তার বাড়ি থেকে কল আসে, আর জিয়ন তার উত্তর খুব খারাপভাবে দেয়। এরপর জিয়ন আবার বাথরুমে স্নান করতে যায়। বাথরুম থেকে বেরিয়ে আসতে পুলিশ তাদের উপর রেড করে, আর যেহেতু জিয়নের কাছে কোনো পোশাক ছিল না, তাই সবাই ভাবে সে হয়তো মেয়েটির সাথে খারাপ কিছু করার মতলবে আছে। এজন্যই তাকে লকআপে ভরে দেয়। জিয়ন অনেক কষ্টে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু পুলিশ তার কথা শোনে না। পরদিন সকালে পুলিশ তাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে সে দেখে তার মা বাড়ির সামনে আছে। তার মা জিজ্ঞেস করে সে আন্টির কাছে গেছিল কিনা। জিয়ন বলে হ্যাঁ গেছিলাম। এই কথা শুনেই তার মা তাকে বেধড়ক মারতে থাকে, কারণ আন্টিকে তিনি কল করেছিলেন এবং জানতে পেরেছিলেন জিয়ন সেখানে যায়নি। জিয়ন কোনোভাবেই পালিয়ে তার রুমে আসে। এরপর একদিন বাদে মেয়েটি তাকে কল করে এবং বলে, সেদিন তুমি আমায় হোটেলে নিয়ে গিয়েছিলে না, আমার সাথে দেখা করো, অনেক কিছু জানার আছে তোমার থেকে। জিয়ন মেয়েটির সাথে দেখা করে। মেয়েটি তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অর্ডার করতে বলে। জিয়ন অনেক কিছু অর্ডার করে, কিন্তু মেয়েটি বলে, তুমি কি আমার হাতে মার খেতে চাও, শুধুমাত্র কফি খাবে তুমি। মেয়েটি জানতে চাইলে জিয়ন সেদিন রাতের সমস্ত ঘটনার বর্ণনা করতে থাকে। এরপর মেয়েটি তাকে নিয়ে একটা বারে যায়। সেখানে কিছু লোক স্কুলের মেয়েদেরকে ড্রিঙ্ক করাচ্ছিল খুব খারাপ মতলবে। মেয়েটি উঠে গিয়ে সেই মেয়েদেরকে বলে, তোমাদের সাহস তো কম না, বয়স কত তোমাদের, তোমাদের আইডি কার্ড দেখাও। মেয়েটি সেখান থেকে ওই মেয়েদের সহ লোক দুটোকেও তাড়িয়ে দেয়। জিয়ন মেয়েটির এমন রূপ দেখে মেয়েটিকে ভয় পেতে থাকে। ড্রিঙ্ক করার সময় মেয়েটি কান্না করতে শুরু করে। জিয়ন তার রুমাল দিয়ে মেয়েটির চোখের জল মোছার জন্য মেয়েটিকে বলে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, তাই সে এত মদ্যপান করেছিল। এই বলেই মেয়েটি বেহুশ হয়ে যায়। বাধ্য হয়ে জিয়ন মেয়েটিকে পিঠে নিয়েই আবার সেই হোটেলে যায়। তবে এবার সে মেয়েটিকে প্রাণ ভরে দেখতে থাকে আর ভাবে মেয়েটি সত্যিই খুব সুন্দর। সে তার বয়ফ্রেন্ডের দুঃখে রয়েছে, আর আমি তার দুঃখ যন্ত্রণা সমস্ত কিছুই সারাবো। আসলে জিয়ন নিজের অজান্তেই মেয়েটির প্রেমে পড়ে যায়। পরদিন সকালে মেয়েটি তাকে যাই বলে সে তাই শোনে, আর বলে, আমি তোমার আইডি কার্ড দেখেছি,
তোমার চেয়ে আমি 1 বছরের বড়। মেয়েটি বলে, তাহলে তো ভালোই হলো, আমরা বন্ধু হতে পারি। জিয়ন মনে মনে দারুণ খুশি হয় আর ভাবে, আমাদের দেখা হয়েছে মাত্র 3 দিন হলো, আর তার মধ্যে 2 দিন আমি এই মেয়েটির সাথে একসাথে ঘুমিয়েছি। আর এইভাবেই তাদের এই সম্পর্কের শুরু হয়। পরদিন জিয়নের ক্লাসে সেই মেয়েটি এসে তার পাশে বসে। সে জিয়নকে তার সাথে যেতে বলে, কিন্তু জিয়ন তার সাথে যেতে চায় না, কারণ সে তার ক্লাস মিস করতে চায় না। মেয়েটি একাই বেরিয়ে যায়। স্যার ক্লাসে এসে জিয়নকে বাইরে যেতে বলে, কারণ তার গার্লফ্রেন্ড তাকে ডেকেছে। জিয়ন বাইরে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে সে স্যারকে কি এমন বলল যার জন্য স্যার তাকে বাইরে আসতে দিল। মেয়েটি বলে, আমি বলেছি আমি প্রেগনেন্ট, আর আমার বয়ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার অ্যাবর্শন করাতে নিয়ে যাবে। এই কথা শুনে জিয়ন ক্লাসে আসতে চায় স্যারকে বলতে যে এটা মিথ্যা কথা, কিন্তু মেয়েটি তার ঘাড় ধরে তাকে নিয়ে আসে বাইরে। তারা সারাদিন ঘুরে। মেয়েটি স্ক্রিপ্ট রাইটার হতে চায়, তাই অনেক গল্প সে লিখে নিয়ে আসতো, আর পছন্দ না হলেও জিয়নকে সেগুলো পুরোটা পড়তে হতো। আর সেই সব গল্পে জিয়ন নিজেদেরকে কল্পনা করত। পাশের নদীতে কতটা জল আছে সেটা জানার জন্য মেয়েটি জিয়নকে ধাক্কা দেয়, আর জিয়ন হাবুডুবু খেতে থাকে। মেয়েটি বলে, হ্যাঁ সত্যিই জলটা অনেক গভীর। এরপর মেয়েটি তাকে জল থেকে বাঁচায়। আর এসব কিছুতেই অধৈর্য হয়ে জিয়ন বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে থাকে। তখন ওই রাস্তার একটা মেয়েকে দেখে জিয়ন বলে, এই মেয়েটা একদম আমার টাইপের। এই বলে সে মেয়েটির পিছু করে আর তাকে বেবি বেবি বলে ডাকতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মেয়েটাই হলো সেই মেয়েটা যার সাথে সে একটু আগেই গেছিল। তাকে দেখে জিয়ন সেখান থেকে পালিয়ে আসে। মেয়েটা তাকে কল করলে সে ভয়েস পাল্টে বলে এটা রং নাম্বার। বাড়িতে ফেরার সময় জিয়ন ভাবে সে প্রচুর ড্রিঙ্ক করেছে আর আজকে সেই মেয়েটাকে সে শাস্তি দেবে, কিন্তু তাকে শাস্তি দেওয়ার আগেই মেট্রোতে সে নিজেই ঘুমিয়ে পড়ে। এজন্যই তার পকেট থেকে তার মানি ব্যাগ এবং ফোন সবকিছুই চুরি হয়ে যায়। আর সে কোনো রকমে বাইরে এসে মাতাল অবস্থায় শুয়ে থাকে। আর পাশে রাখা কফি কাপে কেউ একজন এসে তাকে ভিক্ষা দেয়, আর সেই টাকায় সে মেয়েটিকে কল করে তার কাছে আসতে বলে। কিন্তু সকালের ঘুম ভাঙলে সে দেখতে পায় সে লকআপে রয়েছে। মেয়েটি এসে তাকে ছাড়িয়ে নেয় আর তাকে আচ্ছা করে ধোলাই করে, কারণ গতকাল সে জিয়নকে রাস্তার মেয়েকে বেবি বলে ডাকতে দেখেছে। আর এরপর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাকে পেট পুরে খাবার খাওয়ায় আর বলে এরপর থেকে আমার সাথে ভালো ব্যবহার করবে, তাহলেই তুমি ভালোভাবে থাকতে পারবে। রাতে মেয়েটি জিয়নকে মেইল করে। সে বলে 2 দিন পর আমার জন্মদিন, আমার মুখে হাসি ফোটাতে হবে তোমায়। যদি ভুলে যাও না তাহলে তোমায় খুন করে ফেলবো। এটা দেখে জিয়ন পুরো একটা প্ল্যান বানায় মেয়েটিকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। সে তার প্ল্যান অনুযায়ী জন্মদিনের রাতে তাকে একটা পার্কে নিয়ে যায়, কিন্তু সেখানে একটা সোলজার আগে থেকেই ছিল। এই সোলজার তাদেরকে গান পয়েন্টে রাখে। সোলজার জিয়নকে জিজ্ঞেস করে মেয়েটি তার কি হয় আর কেনই বা তারা এত রাতে এখানে এসেছে। জিয়ন বলে আমরা শুধুমাত্র বন্ধু। সোলজার বলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে রোজ ডিউটিতে আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু পরে সে আমার এক সিনিয়রের সাথে পালিয়ে গেছে, তাই সেই সিনিয়রকে মারতে চায়। সোলজার সেই মেয়েকে যেতে দেয় আর জিয়নকে আটকে রাখে আর বলে বাইরে সমস্ত সোলজার আমাকে মারার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি একা মরতে ভয় পাই, তাই তোমাকে মেরে তারপর আমি আমাকে মারব। অন্যদিকে মেয়েটা বাইরে আসতেই অনেকগুলো সোলজার তাকে রেস্কিউ করে। জিয়ন সেই সোলজারকে বলে আমায় মেরো না, আমি তোমায় এখান থেকে বাইরে যাওয়ার পথ দেখাতে পারি। জিয়ন তাকে নিয়ে বাইরে তো আসে, কিন্তু সোলজাররা তাকে দেখে নেয় আর ভয় পেয়ে সোলজারটি জিয়নকে গুলি করার ভয় দেখায়। কিন্তু মেয়েটি সোলজারটিকে বলে যদি তুমি মেয়েটিকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার তাকে যেতে দেওয়া উচিত, কারণ সত্যিকারের ভালোবাসা সেটাই যেটাতে একজন অপরজনের খুশি চায়, আর তাতে যদি তাকে ছেড়েও দিতে হয় সেটাও করা যায়। আর যদি তুমি তা না করতে পারো তাহলে তুমি তাকে কখনোই ভালোবাসোনি। সোলজারটি তার এসব কথা শুনে জিয়নকে ছেড়ে দেয় আর বলে আমি যতদিন বেঁচে থাকবো ভালোবাসা কাকে বলে তা শেখার চেষ্টা করব। আর এত কিছুর পরেও জিয়নের গালে চুমুর বদলে একটা ঘুষিই জোটে, কারণ সে মেয়েটিকে প্রোটেক্ট করার কোনো চেষ্টাই করেনি। মেয়েটি বাইরে থেকে নিজেকে অনেক হ্যাপি দেখানোর চেষ্টা করলেও আসলে তার মধ্যে অনেক দুঃখ রয়েছে, আর এটা জিয়ন ভালো করেই জানে। জিয়ন কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে আর মেয়েটি বলে মরতে চাও নাকি তুমি আমার হাতে? অন্য কিছু নয়, শুধুমাত্র কফি অর্ডার করো। মেয়েটি আবার একটা স্ক্রিপ্ট লিখে আনে। জিয়ন সেটা অনেক কষ্ট করে পড়ে। মেয়েটি এটাকে একটা প্রডিউসারকে দিতে বলে।
জিওন স্ক্রিপ্টটা প্রডিউসারকে দিলেও প্রডিউসার এই গল্পকে একদমই হজম করতে পারে না। পরদিন মেট্রোতে একটা বাচ্চা তার মায়ের লিপস্টিক দিয়ে দাগ কাটে, আর জিওন ঠিক করে যদি কেউ ডান পা দিয়ে দাগ বের করে তাহলে জিওন জিতবে, আর বা পা দিয়ে বের করলে মেয়েটি জিতবে। তখনই একদল সোলজার সেখান দিয়ে যায়, আর সবাই বা পা দিয়ে পার করে থাকে। আর মেট্রোতে সবার সামনে জিওনের গালে একের পর এক চর থাপ্পড় পড়ে। জিওন মনে মনে ভাবে, এই মেয়ের সাথে থাকলে আমার সাথে যে ঠিক কী ঘটতে চলেছে তা বোঝা মুশকিল। এরপর একদিন তারা দুজন যখন ঘুরতে বেরোয়, তখন মেয়েটি বলে, এই হিলসগুলো পরো, আমার পা ব্যথা হয়ে গেছে, চলো আমি তোমার জুতো পরি আর তুমি আমার হিলস। জিওন কোনোভাবেই রাজি হয় না, বলে তুমি আমার জুতা পরো আর আমি তোমার হিলসগুলো হাতে নেই। কিন্তু মেয়েটি রাজি হয় না। মেয়েটি বলে দরকার নেই, বললেই চলে আসে। মেয়েটির জিওনের সাথে এমন ব্যবহার করলেও মেয়েটিকে ছাড়া জিওনের ভালো লাগে না, তাই মেয়েটির মন রাখার জন্য হিলস পরে সবার সামনে দিয়ে হাঁটে। সবাই তাকে দেখে হাসলেও জিওনের কিছু যায় আসে না। তারা সারাদিন কাটিয়ে বৃষ্টির মধ্যে যখন বাড়িতে আসে, তখন জিওন মেয়েটিকে চুমু করতে যাবে, কিন্তু তখন ওই ডোরবেলটা প্রেস হয়ে যায়। মেয়েটি বাড়িতে চলে যায়। জিওন দেখে মেয়েটির ব্যাগ তার কাছেই রয়ে গেছে। এটা দেবার জন্য জিওন তাদের বাড়িতে যায়, আর তখন মেয়েটির বাবা বলে, এত রাত অবধি আমার মেয়ের সাথে তোমায় যেন আর না দেখি। বাইরে এলে জিওন শুনতে পায় মেয়েটির মা মেয়েটিকে জিওনের সাথে ঘোরার জন্য অনেক কিছুই বকাবকি করছে। তবে মেয়েটি জিওনকে পছন্দ করে। তার মায়ের কথা শুনে মেয়েটি উদাস হয়ে বাইরে বেরিয়ে আসে। এর দুদিন পর মেয়েটি জিওনকে কল করে জানতে চায় তার প্রিয় মিউজিক কোনটা, আর এটাও বলে আজ যেন জিওন মেয়েটির কলেজে এসে তাকে একটা গোলাপ দেয়, আর সাথে সে যেন তার হাই স্কুলের ইউনিফর্মটাও নিয়ে আসে। মেয়েটির কলেজে যাওয়া জিওনের পক্ষে এতটাও সহজ ছিল না, কারণ মেয়েটি মহিলা কলেজে পড়ে। তাই সে ডেলিভারি বয় সেজে কলেজে যায়। সেখানে অডিটোরিয়াম রুমে এত মেয়েদের দেখে জিওন ফিরে যেতে চায়, কিন্তু তখন ওই মেয়েটি জিওনের প্রিয় মিউজিকটাই পিয়ানোতে বাজায়। আর এটা শুনে জিওন গোলাপটা নিয়ে সোজা স্টেজে ওঠে, আর এত লোকের সামনে মেয়েটাকে গোলাপ দেয়। তারা দুজনই হাই স্কুল স্টুডেন্ট সেজে অনেক মজা করে, বারে যায়, ড্রিঙ্ক করে, আর অনেক ডান্সও করে। জিওন আবার মেয়েটিকে পিঠে করে ট্যাক্সিতে আনে, আর ট্যাক্সিতে মেয়েটি তার কাঁধে ঘুমাচ্ছে দেখে জিওন এই সময়টাকে খুব সহজেই যেতে দিতে চায় না। সে ড্রাইভারকে বলে, একটু আস্তে চালান না প্লিজ। আর এভাবে মেয়েটিকে নিয়ে যখন বাড়িতে আসে, তখন ওই মেয়েটির বাবার সামনে বসে। মেয়েটির বাবা তার কাছে জিজ্ঞেস করে তার সাথে তার মেয়ের সম্পর্ক কেমন। জিওন বলে, আমরা দুজন দুজনের বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না। যদি আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতে থাকে তাহলে আপনাকে জানিয়ে দেব। কিন্তু মেয়েটির বাবা জিওনকে বলে সে যেন আর মেয়েটির সাথে দেখা না করে। জিওনের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অনেকদিন ধরেই মেয়েটির কোনো কলও আসেনি তার কাছে। সে ভাবতেই পারেনি এভাবে হঠাৎ করে তাদের ব্রেকআপ হবে। হঠাৎ করেই একদিন মেয়েটি তাকে কল করে বলে, আমি একজনের সাথে ডেটে এসেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। জিওনও আসলে একটা মেয়ের সাথে ডেটে এসেছে, আর এই কথাটা মেয়েটিকে বললেও মেয়েটি বলে, আমার সামনে আসো তুমি আগে। জিওন তবুও তাদের ডেটটাই সম্পন্ন করতে থাকে, কিন্তু পরে জানতে পারে যে সে যার সাথে ডেটে এসেছে সে কোনো মেয়ে নয়, সে আসলে একটি ছেলে। অ্যাকচুয়ালি সেই ছেলেটি ছিল একটি গে। জিওন তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে সেই মেয়েটির সাথে দেখা করে। মেয়েটি একটি ছেলের সাথে ডেটে এসেছে। সেই মেয়েটি যখন ওয়াশরুমে যায় তখন জিওন তার কাছে যায়, আর তাকে বলে, আমি জানি এই ছেলেটা তোমার এক্স বয়ফ্রেন্ড না। মেয়েটি বলে, তুমি কি করে জানলে? জিওন বলে, যখন তুমি কোনো নতুন ছেলের সাথে দেখা করতে যাবে, এরপর থেকে গলার এই লকেটটা খুলে রেখে যেও। এটা তোমার এক্স বয়ফ্রেন্ড দিয়েছিল। তুমি যদি নতুন কিছু শুরু করতে চাও তাহলে তোমাকে তোমার অতীতকে ভুলতে হবে। মেয়েটি বলে তার মা তাকে এই ছেলেটির সাথে দেখা করতে বলেছিল, আর তার জন্যই সেখানে এসেছে। জিওন মেয়েটির গলা থেকে লকেটটা খুলে তার হাতে দেয়, আর বলে, আমি তোমার সমস্ত কথা শুনলেও সব ছেলেরা তোমার সমস্ত কথা শুনবে না, তাই ছেলেদের প্রতি তোমাকেও একটু বাধ্য হতে হবে। মেয়েটি ফিরে এসে দেখতে পায় জিওন সেখান থেকে চলে গেছে। সেই ছেলেটা বলে, জিওন আমাকে বলে গেছে তুমি কি পছন্দ করো, তোমার কথা শুনতে, আর এমনকি রেস্টুরেন্টে বসে তোমার সাথে শুধুমাত্র কফির অর্ডারটাই করতে। এই কথাগুলো শুনে মেয়েটি কান্না করতে থাকে। সে কান্না করতে করতে দৌড়ে মেট্রো স্টেশনে যায়, আর সেখানে এসে জিওনকে খুঁজতে থাকে, কিন্তু জিওনকে কোথাও দেখতে পায় না।
এরপর সে অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে সিসিটিভিতে দেখে মাইকে জিয়নকে ডাকতে থাকে। জিয়ন তার ডাক শুনে সেখানে আসে আর এসে মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটিও অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই আবার জিয়নকে ঘুষিয়ে মারে। জিয়ন বুঝতে পারে না মেয়েটির সাথে আসলে তার কি সম্পর্ক বা কেমন সম্পর্ক। জিয়ন মেয়েটিকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে আসে, তাকে চুমু করতে চায়, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের চুমু হয় না। পরদিন তারা দুজন একটা পাহাড়ের গাছের নিচে আসে। মেয়েটি জিয়নকে বলে, আচ্ছা যদি কেউ সামনের পাহাড়ে বসে থাকে তাহলে কি আমি ডাকলে আমার কথা শুনতে পাবে? জিয়ন বলে হয়তো পারবে। মেয়েটি জিয়নকে সামনের পাহাড়ে পাঠিয়ে দেয় আর চিৎকার করে বলে, জিয়ন, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি ভেবেছিলাম আমি বাকি মেয়েদের থেকে আলাদা, কিন্তু আমি একজন অসহায় মেয়ে। মেয়েটি জেনে বুঝেই জিয়নকে সেখানে পাঠিয়েছে, যাতে জিয়ন তার কথাগুলো শুনতে না পারে, কারণ তার মধ্যে জিয়নকে অনেক কথাই বলার আছে যা সে জিয়নের সামনে বলতে পারছে না। আর জিয়ন এত দূরে থাকার জন্য মেয়েটার কোনো কথাই শুনতে পায় না। এরপর তারা দুজন একে অপরের জন্য লেখা চিঠি একটা কন্টেনারে ভরে মাটিতে পুঁতে দেয়। তারা ঠিক করে আজ থেকে 2 বছর পরে তারা দুজন দুজনের এই চিঠিটা পড়বে, আর সেদিনই তাদের কাছে এই চিঠির উত্তরটা থাকবে কেন তারা আজকে চিঠিটা মাটিতে পুঁতে দিয়েছে। আর এই 2 বছরে তারা একে অপরের সাথে দেখা করবে না, তারা নিজেদের মতো করে বাঁচবে। জিয়ন আর সেই মেয়েটার মধ্যে এমনভাবেই ব্রেকআপ হয়। জিয়ন ভাবে হয়তো 2 বছর পর তারা আরও কাছে আসবে, অথবা তারা একে অপরকে একদমই চিনতে পারবে না। স্টেশনে সে মেয়েটা জিয়নকে বলে, তুমি এই ট্রেনে চলে যাও আর আমি পরের ট্রেনে যাব। ট্রেনে ওঠার পর জিয়ন বলে 2 বছর পর দেখা হবে। জিয়ন ট্রেনে বসার পর তার মনে হয় তার মেয়েটার সাথে যাওয়া উচিত, আর মেয়েটারও ওই একই কথাই মনে হয়। তাই জিয়ন ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামে আর মেয়েটা ট্রেনে চলে যায়। আর এভাবেই তাদের মধ্যে বিদায় হয়। মেয়েটি চলে যাওয়ার পর জিয়নের লাইফ একদম নর্মাল হয়ে যায়। জিয়ন সুইমিং ক্লাসে জয়েন করে, ব্যাডমিন্টন খেলা শিখে, আর ইন্টারনেটে তার ওই লাভ স্টোরি লিখতে থাকে। আর সেই সব কিছু শিখতে থাকে যা সে পারতো না, তবে মেয়েটা পারত। জিয়ন লাভ স্টোরিটা কমপ্লিট করে। তার লেখা গল্প মাই সিসি গার্ল সে ডিরেক্টরের কাছে নিয়ে যায়, যা ডিরেক্টরের বেশ পছন্দ হয় এবং এই গল্পের উপরেই একটা সিনেমা তৈরি করতে চায়। আর ফ্রেন্ডস, এই সিনেমার গল্পটি তোমরা শুনছো। যাই হোক, মেয়েটির খুব ইচ্ছে ছিল তার গল্পের উপর একটা সিনেমা তৈরি হোক, আর মেয়েটির সেই স্বপ্ন জিয়ন পূরণ করে। আর এভাবেই তার 2 বছর কেটে যায়। আর আজ 2 বছর পর জিয়ন এই পাহাড়ি গাছের নিচে সে মেয়েটির জন্য অপেক্ষা করছে। সারাদিন অপেক্ষা করলেও মেয়েটি সেখানে আসে না। তাই জিয়ন একাই সেই চিঠির কন্টেইনার বের করে আর মেয়েটির চিঠিটা পড়তে থাকে। চিঠিটাতে মেয়েটি লিখেছিল, জিয়ন, তুমি কেমন আছো? যখন আমি তোমার সাথে ছিলাম তখন আমি ভীষণ খুশি ছিলাম। তুমি জানো কিনা জানি না, তবে যাকে আমি ভালোবাসতাম সে মারা গেছে। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিনটাতেই 1 বছর আগে তার মৃত্যু হয়েছিল। আসলে আমি বারবার তোমার মধ্যেই সে মানুষটাকে খুঁজেছি। জানি এটা একদম ঠিক নয়, তবুও খুঁজেছি। তার সাথেও আমার মেট্রোতে দেখা হয়েছিল, যেভাবে তোমার সাথে দেখা হয়েছিল সেইভাবে। তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম, আর সেই মানুষটা তোমার মতোই আমার সমস্ত কথা মেনে নিত। আমরা এই গাছটার নিচে বসে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেছিলাম। তবে সে হঠাৎ করেই আমায় ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমি যখন তোমার সাথে ছিলাম তখনও আমি সেই মানুষটার মায়ের সাথে মাঝে মাঝে দেখা করেছি। মা আমাকে বারবার একটা ভালো ছেলের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি পারিনি দেখা করতে। যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিন আমি এই গাছের নিচেই এসে বসেছিলাম, আর তোমাকে দেখার পর মনে হয়েছে আমার ভালোবাসার মানুষটাই যেন তোমার সাথে আমার পরিচয় করে দিতে চাইছে। কিন্তু যখন আমি তোমাকে পছন্দ করতে শুরু করলাম তখন আমার নিজের প্রতি খারাপ লাগছিল, এটা ভেবে হয়তো আমি সেই মানুষটার প্রতি অন্যায় করছি। আমি যতই তোমার কাছে এসেছি ততই এই চিন্তা আমায় তিলে তিলে কষ্ট দিচ্ছিল। তাই আমি বুঝতে পেরেছি আমার এই অতীতকে ত্যাগ করতে হবে তোমার সাথে থাকতে গেলে, আর আমি একা থেকেই তাকে ভুলতে চাই। যদি 2 বছর পর আমি তোমার সাথে না থাকি তাহলে বুঝে নিও আমি এখনও তাকে আর তার স্মৃতিকে ছাড়তে পারিনি। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে চাই, যাতে তোমার চিঠিটা পড়তে পারি। জিয়ন এই দিনের পরেও অনেক দিন এই গাছতলায় এসে অপেক্ষা করত, তবে মেয়েটার দেখা সে পায়নি। এভাবেই আরও 1 বছর কেটে যায়। একদিন মেয়েটা এখানে আসে। সে দেখতে পায় একটা বৃদ্ধ এখানে বসে আছে। সে বৃদ্ধকে জিজ্ঞেস করে, আপনি এখানে মাঝে মাঝেই আসেন? বৃদ্ধ বলে, হ্যাঁ, এই গাছটার একটা সিক্রেট আছে। মেয়েটি বলে, এখানে আমারও একটা সিক্রেট আছে।
3 বছর আগে একটা ছেলেকে বিদায় জানিয়ে এখানে একটা চিঠি পুঁতে রেখেছিলাম। তবে আজও আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। ভেবেছিলাম এই 2 বছরে হয়তো কোথাও আমাদের দেখা হয়ে যাবে, কিন্তু তা হয়নি। বৃদ্ধটি বলে, ভাগ্য কাকে বলে জানো? এই গাছটাকে যে দেখেছো, এটা একদম আগের মতো দেখতে হলেও এটা সেই গাছ নয়। 1 বছর আগে বজ্রপাতে আগের গাছটি মারা গিয়েছিল, আর তখন একটি ছেলে এই একই রকম একটা গাছ লাগিয়েছিল আর বারবার আমায় জিজ্ঞেস করেছিল এটা আগের গাছের মতোই হয়েছে কিনা। আমি কারণ জিজ্ঞেস করলে সে বলেছিল এই গাছের নিচেই এক মেয়ে তার জন্য অপেক্ষা করবে। এটা শুনে মেয়েটি বুঝে যায় যে উনি সেই গাছটা লাগিয়েছে। সে জিয়নের চিঠিটা পড়ে জিয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে করতে পারে না। সে প্রচুর কান্না করতে থাকে। পরদিন সে মেট্রোতে চড়ে যায়, আর তখন ওই জিয়ন সেখানে আসে। তবে মেট্রোর দরজাটা বন্ধ হয়ে যায়। জিয়ন বাইরে থেকে দেখে বুঝতে পারে তারই সে পছন্দের মানুষটি। মেয়েটি তার এক্স বয়ফ্রেন্ডের মায়ের সাথে দেখা করে। তখনই সেখানে জিয়নও আসে, আর মহিলাটি জিয়নের গাল টেনে ধরে তাকে আদর করতে থাকে। আসলে এই মহিলাটাই হলো জিয়নের সেই আন্টি। জিয়ন আর মেয়েটা একে অপরকে দেখে অবাক হয় আর মনে মনে অনেক খুশি হয়। আন্টি মেয়েটিকে বলে এই ছেলেটির সাথেই তার দেখা করাতে চেয়েছিল। তিনি এটাও বলে জিয়নের ইংল্যান্ডে যাওয়ার কথা আছে, সেখানে সে মেয়েটাকে সাহায্য করতে পারবে। জিয়ন বলে আমাকে এখন আর ইংল্যান্ডে যেতে হবে না। তারা দুজন দুজনকেই দেখতে থাকে। আন্টি অবাক হয়ে বলে তোমরা কি দুজনকে আগে থেকেই চেনো? তখন দেখানো হয় তারা দুজন একে অপরের হাতটা ধরে আছে, আর এভাবেই তাদের আবারও দেখা হয়। তাদের পুরনো সেই গল্পটা নতুন করে শুরু হয়। তবে একটা জিনিস খুব কোইন্সিডেন্ট, জিয়ন যদি প্রথমেই তার আন্টির সাথে দেখা করত, তবে হয়তো এই 3 বছর সেই মেয়েটিকে ছেড়ে থাকতে হতো না। আর এখানে এই গল্পের শেষ হয়। তোমরা নোটিস করেছো কিনা জানি না, তবে এই গল্পে একটা ইউনিক ব্যাপার রয়েছে। এই গল্পটির মধ্যে কোথাও মেয়েটির নাম মেনশন করা হয়নি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মুভি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট এবং তোমাদের মতামত জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমনই এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।